দর্শক, খবর 24 ঘন্টার পক্ষ থেকে আজ আমরা কথা বলতে এসেছি মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি জনাব সৌরপ্রিয় পালের সাথে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আমরা বেশ কিছু বিষয় নিয়ে ওনার সাথে কথা বলবো। জনাব সৌরপ্রিয় পাল, আপনাকে খবর 24 ঘন্টায় স্বাগতম। ধন্যবাদ। যারা দেখছেন দর্শকদের আপনাদেরকেও স্বাগতম এবং খবর 24 ঘন্টাদেরকেও স্বাগতম এবং ধন্যবাদ। জনাব সৌরপ্রিয় পাল, সম্প্রতি সিলেটে একটা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক একটা তথ্য, কারণ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং শ্রমশক্তি জরিপের একটা তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 65 লক্ষাধিক বেকার রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই প্রস্তাবটা কতটুকু বাস্তবসম্মত? বিএনপি কোন কোন খাতে এবং কিভাবে এই কর্মসংস্থানগুলো ব্যবস্থা করতে পারে? ধন্যবাদ। সঠিক বলেছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বিক্টর ডলার কৃতি সন্তান খসরু ভাই যে বক্তব্যটা দিয়েছেন। দেখুন, বিএনপি আজকে বিশেষ করে আপনার 24-এর যে গণ অভ্যুত্থানের কথা আপনি বলছিলেন, 24-এর গণ অভ্যুত্থানের আগেই আমরা 31 দফার একটা দাবি আমাদের তারুণের অহংকার তারেক রহমান দিয়ে গেছেন। তো সেখানেই 23 নম্বর দফাতে সরাসরিভাবে উল্লেখ রয়েছে যে আমরা বেকারদের কিভাবে কর্মসংস্থানের যে আমরা ব্যবস্থা করব, সেই সেই নিশ্চয়তাটা অর্থাৎ 31 দফার মধ্যে আছে। আমি 31 দফা সম্পর্কে ছোট একটা কথা বলতে চাই। আপনারা জানেন যে 1979 সালে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যে 19 দফা দিয়েছিলেন, সেই 19 দফার পরিবর্তিত আধুনিক রূপ হচ্ছে 31 দফা। তো 31 দফাতে এর একটি দফা হচ্ছে আপনার 23 নম্বর দফাটা, যেটা বেকার যুবকদের জন্য বলা হচ্ছে, যেটা কর্মসংস্থানের কথা বলা হচ্ছে। কর্মসংস্থান বিএনপি যদি আগামী দিন সরকার গঠন করে, তাহলে প্রায় 1 কোটি যুবককে অর্থাৎ 1 কোটি বেকারকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি সরকার। সেটা প্রধানত যেটা প্রাধান্য থাকবে সেটা হচ্ছে অবভিয়াসলি বিশ্বের সাথে তাল মিলিয়ে আইটি সেক্টর অবশ্যই এটার অগ্রাধিকার দিক থেকে সবার আগে থাকবে। আপনারা জানেন যে এটা হয়তো অনেকেই জানেন না, 1978 সালে সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কিন্তু খুলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার আমলে। আজকে যে ডিজিটাল বাংলাদেশ বলেন, সেটা 1978 সালে জিয়াউর রহমান চিন্তা করেছিলেন। এটা আইটি সেক্টরের পরে সবচেয়ে বেশি যেটা সেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারিগরি শিক্ষা। আপনি দেখেন আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলো কিন্তু রাইজ করার পিছনে সবচেয়ে যে জিনিসটা বেশি ভূমিকা রেখেছে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা। আমি যদি প্রতিটা জেলায় বা উপজেলা পর্যন্ত আমরা যদি কারিগরি শিক্ষাকে আমরা ছড়িয়ে দিতে পারি, আমাদের ওখান থেকে যেই সোর্সটা বের হবে, যেই ম্যান পাওয়ারটা বের হবে, যে কারিগরি শিক্ষার প্রতি, এটা আমরা রপ্তানি করতে পারবো। রপ্তানি মিনস আমরা তাদেরকে বিদেশে পাঠাতে পারবো। আমার দেশে যদি এখন যে পরিমাণ বিদেশি বিনিয়োগ আছে, দেশি বা বিদেশি বিনিয়োগ যদি হয়, তারা সেখানে কাজ করার সুযোগ পাবে। ম্যাক্সিমামই প্রধান মূল উদ্দেশ্যই হচ্ছে অনেক কর্মক্ষেত্র আছে, কিন্তু আমার মতে বা এটাই হচ্ছে মূল টার্গেট থাকবে। একটা হচ্ছে আইটি সেক্টর, দ্বিতীয়টা হচ্ছে কর্মমুখী শিক্ষা। তো আমার পরবর্তী প্রশ্নটা হলো, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সম্প্রতি একটা ইস্যু খুব শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ব্যবস্থাটার বিরোধিতা করছে, তারা এটাতে আপত্তি জানিয়েছে। আমি বিরোধিতা বলবো না, তারা আপত্তি জানিয়েছে। তো আপনি কি একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন যে এখানে আপত্তির যুক্তিগুলো কি কি, বা এটা করলে রাষ্ট্রীয় ব্যবস্থায় কি কি সমস্যা হতে পারে, কি কি চ্যালেঞ্জগুলো আসতে পারে? দেখুন, পিআর সিস্টেম যেটা বিশেষ করে 24-এর পর থেকে বা রিসেন্টলি জাতীয় ঐক্যমত্যের মিটিং প্রায় আজকে 1 মাসের মতো হতে চলছে, এই পিআর সেটা কিন্তু এর আগে আলোচনায় ছিল না। এটা আমরা খুব বেশি করে শুনছি গত 1 মাস ধরে বা 1.5 মাস ধরে, অর্থাৎ যখন ঐক্যমত্যের যে কমিশনটা বসছে, ওখানে বিএনপি অ্যাটেন্ড করছে, অন্যান্য রাজনৈতিক দলও অ্যাটেন্ড করছে, তখন
এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আমার দলের পক্ষ থেকে মনে করি এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত। উদ্দেশ্য প্রণোদিত কেন? আমাদের সাংবিধানিক যে পদ্ধতিটা বলেন বা দীর্ঘদিন ধরে যেটা চিরচারিত প্রথা যেটা চলে আসছে, দেখেন আমাদের জাতীয় সংসদ হচ্ছে পুরো বাংলাদেশ কেন্দ্রিক। আবার আমরা লোকাল গভর্নমেন্ট যেটা, সেটা হচ্ছে স্থানীয় সরকার যেটা বলি, সেটা আমার এলাকা কেন্দ্রিক। আমার এলাকা কেন্দ্রিক আমি কি প্রার্থী দেব, এটা আমার আমি এখন গতানুগতিক আমাদের দেশে যে নির্বাচনটা হচ্ছে, সেটা হচ্ছে আমার ক্যান্ডিডেট যে, আমি ধরুন আপনি আমার এলাকা থেকে ইলেকশন করছেন, আমি আপনাকেই চিনি। আমি ধানের শীষে ভোট দিচ্ছি না, আমি দাঁড়িপাল্লাতে ভোট দিচ্ছি না, অথবা আমি অন্য আরেকটা প্রতীকে ভোট দিচ্ছি না। আমি ভোট দিচ্ছি আমার এলাকার যে যোগ্য প্রার্থী তাকেই। কারণ আমি তাকে চিনি, তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানি, তার সামাজিক অবস্থান সম্পর্কে জানি। সে আমার প্রতি, আমার এলাকার প্রতি, আমার এলাকার জনগণের প্রতি তার দায়বদ্ধতা কতটুকু সেটা আমি জানি। এখন আমি যদি কোনো প্রতীকে ভোট দিই, আমি জানি না আমার এলাকার প্রতিনিধিত্ব করবে কে, এটা কিরকম ফানি বিষয় হয়ে গেল না? অর্থাৎ কে আমাকে ঢাকা থেকে কাকে আমার এলাকায় চাপিয়ে দিল। মনে করেন টেকনাফের যিনি টেকনাফে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ধরুন যে XYZ একটা আহ, প্রতীক ওখানে জয়লাভ করলো, অথবা জয়লাভ না করুক, ওরা তো আনুপাতিক হারে চাচ্ছে। অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া ওদের ভোটের পার্সেন্টেজ যদি হয় যে, কারো কোন একটা দলের ভোটের পার্সেন্টেজ যদি হয় যে 3 থেকে 4%, তাহলে আমি 300 আসনের মধ্যে 3 4 12টা আসন তাকে দেব। আমি কোন কোন আসনটা তাকে দিব? এক্স্যাক্টলি এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাইছিলাম। ধরুন আমরা যদি ধরে নিই, ধরুন চট্টগ্রাম ৯ আসন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে আমি নির্বাচনটা করার পর আমি সিটগুলো ডিস্ট্রিবিউট করব কি করে? ধরুন আমি ধরে নিতে পারি চট্টগ্রাম ৯ আসন জামাত দাবি করে যে এটা তাদের একটা স্ট্রং জোন। আবার আমরা দেখে এসেছি এটা বিএনপির জন্য একটা খুবই ম্যাসিভ একটা ফ্যান ফলোয়িং আছে এই ধরনের একটা জোন। তো চট্টগ্রাম ৯ আসনের এমপি কাকে করা হবে এটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো রেজাল্টের পর নেগোসিয়েশনটা কি করে করবে? হ্যাঁ, এইটা দেখুন, আমার বক্তব্যটাই আসলে আপনি বলে দিয়েছেন। আমি যেটা বলতে চেয়েছিলাম যে, আমার এলাকার ক্যান্ডিডেট কে হবে সেটা আমি জানি না। আমার এলাকার প্রার্থী কে হবে, অথবা আমার এলাকার এমপি কে হবে সেটা আমি জানি না। আর পিআর পদ্ধতি আপনি আহ, কোন কোন ইলেকশনে আপনি এটা অ্যাপ্লাই করবেন? জাতীয় ইলেকশনে, লোকাল ইলেকশনে? তাহলে আহ, যেই সমস্যাটা আমি হবে বলছি, আমাদের কারো কোনো দায়বদ্ধতা হবে না। আমার এলাকার এমপি যদি হয় যে কুড়িগ্রামের একজন লোক, তাকে আমি চিনি না, সে আমার এলাকার কি উন্নয়ন করবে? আমার উপরে তার দায়বদ্ধতা যেটা আছে সেটা কতটুকু জন্মাবে? তা আমি মনে করি যে বাংলাদেশের যে যে আমাদের দেশের প্রেক্ষাপট, উপমহাদেশ বলছি না, পুরো বাংলাদেশ, আমি বাংলাদেশের কথাই বলছি। বাংলাদেশের যে প্রেক্ষাপটটা, আমি মনে করি না যে এখানে পিআর যেটা পদ্ধতি সেটা ফলপ্রসূ হবে। এবং আমিও মনে করি, এজ এ দল হিসেবেও মনে করি, বা আমি একজন জনগণ হিসেবে মনে করি যে পিআর পদ্ধতিটা আমার দেশের জন্য কোনোভাবেই ফিট নয়। আচ্ছা, আপনার প্রতি আমাদের পরবর্তী প্রশ্ন হলো 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের তো পতন হয়। তো এই দীর্ঘ 17 বছরে বিএনপির আমরা যেটা শুনি প্রায় 13 লক্ষাধিক মামলায় 60 লক্ষাধিক নেতাকর্মী তারা বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলায় নিপীড়িত ছিল। কেউ বাড়ি থাকতে পারেনি, কেউ ব্যবসা করতে পারেনি, কেউ পরিবারকে সময় দিতে পারেননি, কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। কিন্তু 5ই আগস্টের পর আমরা খেয়াল করে দেখলাম যে সব জায়গায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য। হঠাৎ অনেক বিএনপির নেতাকর্মী, এই পরিস্থিতিতে কিছু নেতাকর্মী তারা দাবি করেন যে এই 17 বছরে তারা যথেষ্ট নিপীড়িত ছিলেন, অত্যাচারিত ছিলেন, কিন্তু বর্তমানে মূল্যায়নটা পাচ্ছেন না। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা কি কোনো কারণে দলের নেতাকর্মীদের ঐক্যে ফাটল ধরাচ্ছে, বা এটার কারণটাও কি? দেখুন, বিএনপিটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। আহ, স্বাভাবিকভাবে আপনি যেটা বলছেন, এরকম একটা অভিযোগ রয়েছে। এটা আমি মিথ্যা বলবো না, এটা অনেকাংশে সত্য। অনেকাংশে সত্য যে দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা রাজপথে লড়াই করেছে, তারা হঠাৎ 5 আগস্টের পরে, অথবা 5 আগস্ট থেকে রাজপথে এসে
তারা যদি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অর্থের বিনিময়ে, বিত্তের বিনিময়ে অথবা আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে যদি তারা বড় পদ ভাগিয়ে নেয়, এটা আসলে খুবই দুঃখজনক। এটা আহ, দলের জন্য খুবই ক্ষতিকারক আমি মনে করি। স্বাভাবিকভাবেই দলের প্রতি দরদটা তাদেরই বেশি থাকবে যারা এই 18 বছর শ্রম ঘাম ত্যাগ দিয়েছে, জেল জুলুম। আমি নিজেও একাধিক মামলার আসামি, আমরা অনেক একাধিকবার জেল খেটেছি। তো স্বাভাবিকভাবেই আমি যখন দেখবো যে আমার যে জেল খাটেনি, যার মামলা হয়নি, সেই যখন পদায়িত হবে, আমি যখন নিগৃহীত হব, স্বাভাবিকভাবে দলের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আমি আমার হাইকমান্ড যারা রয়েছেন, সব কমিটিতেও আসলে আমাদের চেয়ারপারসন বলেন অথবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করে দেন না। তো কমিটিটা আপনি তৃণমূলের কমিটি তো ওনারা করে দেন না, তৃণমূলের কমিটি করে দেন, মনে করেন মহানগরের ওয়ার্ড কমিটি অথবা থানা কমিটিগুলো করেন মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা থানা প্রেসিডেন্ট সেক্রেটারি, ওনারাই। তাহলে ওনাদেরকে দরকার যে এইসব ব্যাপারগুলো আরো বেশি করে জাস্টিফাই করতে, ক্লাসিফাই করতে। তাহলে আমি মনে করি যে নিপীড়িতরা নিগৃহীত হবে না। তারা যদি দলের নেতৃত্ব আসে, দলটা আরো সুন্দর হবে। যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই বলছেন যে মিছিলের পিছনে থাকা সর্বশেষ ছেলেটিও তার রাজনৈতিক একটা পরিচয় পাবে। আমি মনে করি যে যদি যথাযথ মানুষের হাতে নেতৃত্বটা যায়, অবশ্যই মূল্যায়িত হবে। তো দীর্ঘ ১.৫ যুগের একনায়কতান্ত্রিক শাসনের পর আমরা শুনতে পাচ্ছি ২০২৬ সালের প্রথমার্ধে আমাদের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। হতে পারে এই কারণে বলছি, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের সঠিক ডেটের একটা দাবি করে আসলেও এখনো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা ইলেকশন কমিশন এখনো প্রিসাইজ কোনো ডেট কিন্তু আমাদেরকে এখনো জানাতে পারেননি। তারপর একটা ধারণা করা হচ্ছে ২০২৬ সালের প্রথমার্ধে ইলেকশনটা হতে পারে। তো এই ইলেকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতটুকু প্রস্তুত সাংগঠনিকভাবে, এবং সেই সাথে আরেকটা বিষয় একটু জানাতে হবে, সেটা হচ্ছে মনোনয়নের যে প্রসেসটা সেটা কতটুকু শান্তিপূর্ণভাবে বিএনপি সামলাতে পারবে। দেখুন, বিএনপি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির হাত ধরে কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। স্বাভাবিকভাবে স্বাধীনতার পর থেকে এরপরে বিএনপি যখন প্রতিষ্ঠা লগ্নের পর থেকে যতগুলো ইলেকশন হয়েছে গণতান্ত্রিক ভাবে, অর্থাৎ অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, প্রত্যেকটা ইলেকশনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে। বিএনপি সবসময় রাজনীতি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে, সামনের ইলেকশনেও। এর মধ্যে দুটো ইলেকশন, 2014 সালের ইলেকশন এবং 2024 সালের ইলেকশন বিএনপি অংশগ্রহণ করেন। বিএনপি এর মধ্যে 2018 সালের একটা ইলেকশন বিএনপি অংশগ্রহণ করেছে। তো এটা হচ্ছে আসলে আমি মনে করি যে 2014 সালের বিএনপির আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এটা সঠিক সিদ্ধান্ত ছিল। তিনি কেন অংশগ্রহণ করেননি তার প্রমাণটা 2018 সালে সরাসরি ভাবে পেয়ে গেছে। 2014 সালে যদি বিএনপি অংশগ্রহণ করতো, 18 সালের মতোই রাতের ভোট হতো ঠিকই। তো সেইভাবেই 24 সালের ইলেকশনে যায়নি। এবং বিএনপি দেখুন 2009 সালের পর থেকেই বলে আসছে যে আমরা এখনো মনে করি যে 2009 সালেও একটা বিতর্কিত ইলেকশন হয়েছে। 2009 সালের পর থেকে 2024 সালের আজকের দিন পর্যন্ত বিএনপি ইলেকশনের কথা বলে যাচ্ছে। এটা কিন্তু এই 2024-এর 5ই আগস্টের পরের দাবি না, এটা অনেক আগে থেকেই কিন্তু বিএনপি এটা ফাইট করে যাচ্ছে। এক দফা দাবি কিন্তু 2024 সালের জুলাই অভ্যুত্থানে দেওয়া হয়নি শুধু, এর আগেও কিন্তু এক দফা দাবি বিএনপি দিয়ে গেছে, বিএনপি ফাইট করে গেছে। বিএনপি জিতেছে কিনা জিতেনি সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আমরা তো প্রথম থেকেই আমরা চেয়ে আসছি। তো স্বাভাবিকভাবেই নির্বাচনের ব্যাপারে যেটা থাকবে, বাংলাদেশের শুধু বিএনপি নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ, অর্থাৎ বলতে গেলে 11 কোটি ভোটার যারা রয়েছে, সবাই চায় যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অতি দ্রুতই হোক। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে যেই সরকার ক্ষমতায় আসুক, তারাই ক্ষমতার জন্য সামনে, অর্থাৎ যারাই আসবে তাদেরকেই স্বাগতম জানাবে বাংলাদেশের জনগণ, এই ভোটাররা, 11 কোটি ভোটাররা। তো আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের আর যিনি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের এই কৃতি সন্তান, ওনার প্রতিও আমাদের আহ্বান থাকবে
অতি দ্রুত যেভাবে সম্ভব নির্বাচন কমিশনের সাথে কথা বলে একটা উনি অলরেডি একটা সময় ওনারা বেঁধে দিয়েছে, বাট সঠিক স্পেসিফিকলি টাইমটা বলে দেয় নাই। তো স্পেসিফিকলি আমার মনে হয় টাইমটা বলে দিলে সবার জন্য সুবিধা হতো। আর প্রস্তুতির ব্যাপার সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনারা হয়তো জানেন 2018 সালে বিএনপির 300 আসনে প্রায় নমিনেশন ক্রয় করেছিল আমাদের দল থেকে প্রায় 4,500 জনের মতো ক্যান্ডিডেট ছিল, সেখান থেকে 300 জনকে নমিনেশন দেওয়া হয়েছে। এরপরও কিন্তু অনেককে অল্টারনেট রাখা হয়েছে, কারণ মামলার কারণে, জেল জুলুমের কারণে অনেকের নমিনেশন বাদ দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর নমিনেশনের ক্ষেত্রে আমি মনে করি যে যারা দীর্ঘদিন ধরে রাজপথে ছিল, রাজপথে যাদের রক্ত শ্রম ঘাম রয়েছে, যারা জেল জুলুম খেটেছে, তাদেরকেই অগ্রাধিকার দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা সেই নির্দেশনাটাই পেয়েছি। আহ, দল থেকে আশা করি ভালো কিছুই আমরা পাবো। আচ্ছা, আমরা প্রায়শই শুনি বিএনপি বয়স্কদের দল। বিএনপি কি তরুণ বিমুখ? তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা এরকম নয়, আসলে আমরা দীর্ঘদিন ধরে একটা স্লোগান ব্যবহার করি যে তারুণ্যের অহংকার তারেক রহমান। আসলে তারেক রহমান আপনি বয়স যদি 60-এর কোটাও ধরেন, উনি কিন্তু বয়সের দিক দিয়ে ওই কাজী নজরুলের একটা কথা আছে যৌবনের গান, অর্থাৎ কখনো আমি বুড়ো হব না, আমার চিন্তাটাই হচ্ছে ওরকম। আমি মনে করি যে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যথেষ্ট তরুণ, এবং উনি তরুণদেরকে দলে খুবই মর্যাদাশীল দায়িত্ব দিচ্ছেন। যেমন চট্টগ্রামে দেখুন ব্যারিস্টার মীর হেলাল রয়েছেন, ইসরাফিল খসরু রয়েছেন, সাইদ আল নোমান রয়েছেন। তো এদেরকে কিন্তু উনি ব্যবহার করছেন। সেই সাথে সামনে যেই ইলেকশনটা হবে সেটাতে কিন্তু তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। তরুণরা কিন্তু 2009 সালের পর থেকে যারা ভোটার হয়েছে 2025 সাল পর্যন্ত তারা কিন্তু কেউ ভোট দিতে পারে নাই। তারা সর্বশেষ কখন ভোট দিয়েছে অথবা কিভাবে ভোট দেয় তারা সেটা জানে না, কারণ দিনের ভোট রাতে হয়ে যেত, কেউ সেন্টারে না গেলেও ভোট হয়ে যেত। তা আমি মনে করি যে তরুণরা বিরাট একটা শক্তি কাজ করবে, তরুণদের বিরাট একটা অংশ আগামী ইলেকশনে যেটা কাজ করবে, সেটা অলরেডি আমরা প্রতিফলন পেয়েছি যে গত 1 মাস আগে পুরো বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, এই 3টে অঙ্গ সংগঠনের প্রতিনিধিত্বে আমাদের বিভাগীয় যেই তারুণ্যের সমাবেশ হয়েছে, সেখানেই আমরা প্রতিফলিত হয়েছে যে বিএনপির প্রতি তরুণদের আশা আকাঙ্ক্ষা কতটুকু। তো তরুণরাও মুখিয়ে আছে যে বিএনপিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তারা চাই তরুণ নির্ভর একটা দল ক্ষমতায় আসুক। একজাক তরুণ কিন্তু এখন তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে পুরো বাংলাদেশে, নট অনলি চিটাগং। তো তরুণ ভোটারদের প্রতিও আমাদের আহ্বান থাকবে, আপনারা বিএনপির যেই 31 দফা রয়েছে, তরুণদের প্রতি বিএনপির সামনে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে এগুলো আপনারা দেখবেন, এগুলো বুঝবেন, এবং এগুলোকেই আপনারা মূল্যায়ন করে আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন। সবশেষে জানতে চাই, দলের হাইকমান্ড এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? দলের হাইকমান্ডের প্রতি অবশ্যই বলার আছে, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ, স্পষ্ট করেই বলে দিয়েছেন যে যে আমাদের বিশেষ করে রাজনৈতিক পদ পদবি কারা পাবে এবং কাদেরকে মূল্যায়িত করা হবে। উনি স্পষ্টই বলে দিয়েছেন যারা দীর্ঘদিন এই 18 বছর জেল জুলুম খেটেছে, রাজপথে ছিল, তাদেরকে যাতে অগ্রাধিকার দেওয়া হয়, অগ্রাধিকার না, সবাই এদেরকে নিয়ে যাতে কমিটিগুলো হয়। তো এখানে হাইকমান্ড বলতে নট অনলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই নয়, কিন্তু উনি নির্দেশনা দেন, এর পরবর্তী যারা রুট লেভেলের কেন্দ্রীয় পর্যায়ে রয়েছেন, এরপরে জেলা পর্যায়ে, এরপরে উপজেলা পর্যায়ে যারা রয়েছেন, ক্রমান্বয়ে নেতৃত্বগুলো আসে। তো যারা জেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন অথবা যারা কমিটি গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে অনুরোধ জানাবো যাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথাটা যাতে ফলপ্রসূ হয়, এবং নির্যাতিতরা, ত্যাগীরা, যারা জেল জুলুম খেটেছে, যাদের রাজপথে যাদের অবদান রয়েছে, যারা দীর্ঘদিন ধরে নিগৃহীত, পরিবার থেকে, সমাজ থেকে, সব দিক দিয়ে তাদেরকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করা হয়, এটাই হচ্ছে আমার হাইকমান্ডের প্রতি চাওয়া।
ধন্যবাদ জনাব সৌরপ্রিয় পাল, আপনার প্রতি শুভকামনা রইল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং খবর 24 কেও অশেষ ধন্যবাদ, সেই সাথে দর্শক যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেখার জন্য।